1 এপ্রিল 2026-এর আগে অর্থাৎ 31 মার্চ 2026-এর মধ্যে অবশ্যই মনে করে নিন টাকা পয়সা সংক্রান্ত এবং এই 10টি। অন্যথায় যদি নতুন 8 বছর পড়ে যায় এবং এই কাজগুলো যদি আপনি ভুলেও না করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বড়সড় জরিমানার মধ্যে পড়তে হতে পারে। তো সেক্ষেত্রে কোন কোন 10টি কাজ আপনাদেরকে করতেই হবে বা অবশ্যই মনে করে করতে হবে, চলুন এক এক করে জেনে নিই। দেখুন, টাকা পয়সা সংক্রান্ত এবং বিনিয়োগ করার যে কাজগুলো রয়েছে সেগুলো যেটা নর্মালি সেটা কিন্তু একটা আর্থিক বছরেই করতে হয় এবং গত যে আর্থিক বছর রয়েছে সেটা শেষ হচ্ছে 30 মার্চ 2026 এবং 1 এপ্রিল 2026 থেকে নতুন আর্থিক বছর শুরু হচ্ছে। তো সেই কারণে 31 মার্চ 2026-এর পরে কোনো বিনিয়োগ বা পেমেন্ট পরবর্তী অর্থবর্ষের হিসাবে গণ্য করা হবে। ফলে চলতি বছরের কর ছাড়, রিফান্ড অথবা অন্যান্য যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো কিন্তু আপনি হাতছাড়া হতে পারে আপনাদের যদি আপনি এই কাজগুলোকে 31 মার্চ 2026-এর মধ্যে না করেন। তো প্রথমে যে কাজটিকে আপনাকে করতে হবে সেটা হচ্ছে কর সাশ্রয় বিনিয়োগ। পুরনো কর ব্যবস্থায় করদাতাদের জন্য 80C বলে একটা ধারা রয়েছে। তো সেক্ষেত্রে আপনি সর্বাধিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ছাড় পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনি PPF এ ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি NSC তে ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনি সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইনভেস্ট করতে পারেন। অর্থাৎ এই সমস্ত স্কিমে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনি ডাইরেক্ট ছাড় পেয়ে যাবেন। এবং এগুলোতে যদি আপনাকে ইনভেস্ট করতে হয় এবং যদি আপনাকে পুরনো আর্থিক বছরে যদি আপনাকে ছাড় নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই 31 মার্চের মধ্যে করতে হবে। 1 এপ্রিল হয়ে গেলে কিন্তু আপনি পুরনো আর্থিক বছরে সেই ছাড়টি পাবেন। এছাড়া বিভিন্ন ধরুন টিউশন ফি, ট্যাক্স সেভিং, ফিক্সড ডিপোজিট রয়েছে। পাশাপাশি 80D ধারায় স্বাস্থ্য বীমার প্রিমিয়ামেও করযোগ্য আয় কমাতে সাহায্য করে। দেখুন, এক্ষেত্রে 80D ধারাতে কোন কোন ক্ষেত্রে আপনি রিবেট বা আপনি ক্লেম করতে পারবেন সেটা কিন্তু একবার দেখে নেবেন। সমস্ত যে স্বাস্থ্য বীমা রয়েছে সেগুলো কিন্তু 80D এর কভারে আসে না। বিশেষ করে যেগুলো টার্ম লাইফ ইন্স্যুরেন্স গুলো আছে সেগুলো কিন্তু 80D তে কভার করেন। আয় এবং বিনিয়োগের প্রমাণ। চাকরিজীবীদের ক্ষেত্রে ভাড়া রসিদ, বীমার প্রিমিয়াম, ELSS স্টেটমেন্ট বা PPF যদি আপনাদের থাকে তাহলে সেগুলো জমা এবং হোম লোনের সার্টিফিকেট জমা দেওয়াটা একান্ত জরুরি। তা না হলে কি হবে, চূড়ান্ত যে বেতন যখন আপনি পাবেন মার্চ মাসে সেক্ষেত্রে এই সমস্ত TDS কেটে তারপরে আপনাকে টাকা দেওয়া হবে। এক্ষেত্রে কি হবে, আপনাকে আবার ITR ফাইল করতে হবে, তারপরে আপনি কত টাকা রিফান্ড পাবেন সেটাও একটা ব্যাপার রয়েছে। এইসব ঝামেলায় যদি আপনি যেতে না চান তাহলে অবশ্যই 31 মার্চের মধ্যে এই সমস্ত কাজ করে রাখবেন। এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বকেয়া অ্যাডভান্স ট্যাক্স মিটিয়ে ফেলা। যাদের মোট করের দায় বা মোট যাদের ট্যাক্স দিতে হবে প্রায় 10,000 টাকার বেশি, তাদের অগ্রিম কর অর্থাৎ তাদের অ্যাডভান্স ট্যাক্স পরিশোধ নিশ্চিত করতে হবে, অর্থাৎ তাদেরকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। যদি দেরি হয় তাহলে আয়কর আইনে 2T4B এবং 234C ধারায় মাসে 1% হারে সুদ ধার্য হতে পারে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে AIS এবং ফর্ম 26AS যাচাই করে নিন। AIS মানে হচ্ছে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট এবং ফর্ম 26AS মিলিয়ে দেখে নিতে হবে যে সমস্ত আপনাদের আয়, TDS এবং লেনদেন সঠিকভাবে নথিভুক্ত হয়েছে কিনা। যদি কোনো গরমিল থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নামে বড়সড় নোটিশ আসতে পারে। সেজন্য AIS এবং ফর্ম 26AS এ সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু আপনাদের অবশ্যই দেখে নিতে হবে। এরপরে যেটা কাজ করতে হবে সেটা জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই ভিডিওটিকে আরো 1000 জনের কাছে পৌঁছতে সাহায্য করে। দেখুন, লং ট্যাক্স লস হারভেস্ট। 31 মার্চের আগে মূলধনী ক্ষতি দেখালে তার লাভের সঙ্গে অ্যাডজাস্ট করে কর কমানো যায়। অব্যবহৃত লস 8 বছর পর্যন্ত ক্যারি করা যায়, তবে তা আপনাকে সময় মতন জানাতে হবে। ধরুন আপনি ব্যবসাতে একটা লস করেছেন, তো সেটাকে আপনি পরের বছর, ধরুন আগের বছর লস করেছেন, তো এই পরের বছর আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। তো সেটা আপনাদের মোট যে আয় হবে সেখান থেকে সেটা মাইনাস হয়ে যাবে। PPF, NPS এবং SSY তে টাকা জমা। PPF হোক, NPS হোক অথবা সুকন্যা সমৃদ্ধি যোজনা হোক, সেক্ষেত্রে মিনিমাম বিনিয়োগটা এবার সেরেই ফেলুন। তার কারণ এতে অ্যাকাউন্টও অ্যাক্টিভ থাকবে এবং 80C ধারায় আপনি সর্বাধিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ও পেয়ে যাবেন। কিন্তু আপনাকে এক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনি যদি ওল্ড ট্যাক্স রিজিমে যদি আপনি ট্যাক্স ফাইল করেন তাহলে সেক্ষেত্রে আপনি 80C হোক, 80D হোক এই সমস্ত কিছু ধারা আপনি পাবেন বা 80CD হোক। কিন্তু যদি আপনি
নিউ ট্যাক্স ইএমএ যদি আপনি আইডিআর ফাইল করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো 80C কোনো 80D কিছু নেই। দেখুন, হোম লোনের ছাড়, হোম লোনের সুদ এবং আসল রিটার্নের সার্টিফিকেট চেক করে নিন। 2 লক্ষ টাকা পর্যন্ত সুদে ছাড় পাওয়া যায় 24 নম্বর ধারা। কর্পাস রিটার্ন 80C ধারার মধ্যেই পড়বে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আপনাদের হোম লোন নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সুদ এবং আসলে রিটার্ন দেখিয়ে আপনি ইনকাম ট্যাক্সে কিছুটা ছাড় পেয়ে যাবেন। কিন্তু এক্ষেত্রেও কিন্তু আপনাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে ওল্ড ট্যাক্স ইএমএ। নিউ ট্যাক্স ইএমএ কিন্তু কোনো ছাড় নেই। এরপর হচ্ছে ক্যাপিটাল গেইনের হিসেব। আপনাদের যদি কোনো ক্যাপিটাল গেইন হয়ে থাকে, ধরুন আপনি শেয়ার বিক্রি করেছেন, ক্যাপিটাল গেইন হয়েছে, মিউচুয়াল ফান্ড, সম্পত্তি অথবা সোনায় লাভ ক্ষতির হিসেব যদি থাকে সেগুলোকে অবশ্যই করে নিন এবং সেগুলো যখন আপনি আইডিআর ফাইল করবেন তখন সেগুলোকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এবার সবথেকে বড় ব্যাপার যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে সঠিক কর ব্যবস্থা বেছে নিন। পুরনো এবং নতুন কর ব্যবস্থার মধ্যে তুলনা করে সিদ্ধান্ত নেওয়া জরুরি। পুরনো ব্যবস্থায় ছাড় বেশি, নতুন ব্যবস্থায় করের হার কম হলেও সুবিধা কিন্তু আপনি যদি কোনো কিছুতে ইনভেস্ট না করেন, ধরুন আপনি 80Cতেও ইনভেস্ট করেননি, 80Dতেও ইনভেস্ট করেননি, কোনো কিছুতে আপনি ইনভেস্ট করেননি, আপনি শেয়ার ফেয়ার কিছু করেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য যদি ধরা যায় তাহলে পরে আপনাদের নিউ ট্যাক্স রিএমই ভালো, কারণ সেক্ষেত্রে আপনাদের কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু আপনি যদি ওল্ড ট্যাক্স রিএম যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে পড়ে যেতে পারেন যদি আপনাদের আয় মোটামুটি 8 লক্ষ টাকা হয় ইয়ারলি। এরপর কি বলা আছে, প্যান, ব্যাংক এবং নমিনি আপডেট নিয়েও বড়সড় একটা আপডেট রয়েছে। প্যান এবং আধার কার্ড লিঙ্ক সক্রিয় আছে কিনা, ব্যাংকের তথ্য সঠিক আছে কিনা এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট যেটা রয়েছে সেক্ষেত্রে নমিনি ঠিকঠাক আপডেট হয়েছে কিনা তা আপনাকে নিশ্চিত হতে হবে। অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনাদের নমিনি আদৌ আপডেট করা আছে কিনা সেটা একবার চেক করে নেবেন। অনেক সময় কি হয়, আমরা ধরুন অনেক দিন আগে ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি, সেই সময় নমিনিটা খুব একটা জরুরি ছিল না, এমনি অ্যাকাউন্ট খুলে যেত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নমিনিটা খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে নমিনি আপনাদের অ্যাকাউন্টের সাথে রেজিস্টার্ড আছে কিনা চেক করে নেবেন এবং আপনাদের প্যান এবং আধারের লিঙ্কিং এখনো পর্যন্ত অ্যাক্টিভ আছে কিনা সেটাও একবার চেক করে নেবেন। তো যদি আপনি এই কাজগুলোকে করে নেন তাহলে পরে সেক্ষেত্রে নতুন বছর বা নতুন ফিনান্সিয়াল ইয়ার যখন শুরু হবে তখন কিন্তু আপনাদের খুব একটা ভুগতে হবে না, হলে কিন্তু আপনাদের পরবর্তীকালে বড়সড় জরিমানা দিতে হবে। তো বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।